কিছু মানুষের লোভ এবং আত্মসর্বস্বতা যে আমার হবে, আমি ছাড়া আর কিছু সে চায় না। অভিনয়কেই আমি জীবিকা হিসাবে নেওয়া যখন শুরু করলাম, যে সুন্দর বাংলাদেশটা আমি চেয়েছিলাম এবং আমরা সবাই চাই, সেটা পাইনি। এটাই আমাকে বেশি কষ্ট দেয়। পরিবার ভেঙে যাচ্ছে, একান্নবর্তী পরিবার নেই, কিন্তু এই যে পারিবারিক মূল্যবোধগুলো, সম্মানগুলো, শিক্ষাগুলো, এগুলো কিন্তু নাটকের দু একটা চরিত্রের ভেতর দিয়ে আমরা আনতে পারি। আম্মাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। আমি বলবো যে রুচির অবক্ষয় যাতে না হয়। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি দেশবরেণ্য অভিনেত্রী, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান, যিনি নিজে একটি প্রতিষ্ঠান। আমাদের সৌভাগ্য যে তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমরা তার জীবনের কথা শুনবো, তার পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং জীবনের এই এত দীর্ঘকাল অভিনয়ের যেই অর্জিত সাফল্য, সমৃদ্ধি আমাদের সাংস্কৃতিক জগৎকে ঋদ্ধ করেছে, সেসব কথা আমরা শুনবো। আপনাকে স্বাগতম আপা। আমারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা কালের কণ্ঠ মাল্টিমিডিয়াকে আমাকে এমন একটা সুযোগ দেবার জন্যে, এবং এখানে যে আসতে পেরেছি এটা আমার কাছে অনেক একটা বড় পাওয়া মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আপনি তো শিক্ষকতা করেছেন দীর্ঘকাল। আপনি কি শিক্ষকতাকে মিস করেন? কখনো মনে হয় এরকম ঘুমের মধ্যে আপনাকে কি তাড়িয়ে ফেরে, হন্ট করে, স্বপ্নে দেখেন যে ক্লাস নিচ্ছেন কিংবা কিছু এরকম? অবশ্যই শুধু হন্ট করে না, অপরাধী মনে হয় নিজেকে। কারণ আমি যখন এই অভিনয়ের কাজ শুরু করি, তখন আমরা যারা অভিনয় করতাম, আমাদের যারা ছিলেন আমাদের সময়ে, হাসান ইমাম ভাই, বুলবুল ভাই ছিলেন, এরা সকলেই কিন্তু এক অভিনয় করে জীবন জীবিকা নির্বাহ করতে পারতেন না, পাশে আরেকটা কাজ করতেন। হাসান ইমাম ভাই ব্যাংকে চাকরি করতেন, এরকম আছে অনেকে। এখন যেমন অভিনয়টাকে আমরা একটা পেশা হিসাবে নিতে পারি, হ্যাঁ, একেবারে মানে নিশ্চিন্ত মনে নিতে পারি আর কি, তখন নিতে পারতাম। বিশেষ করে মেয়েদের জন্য তো তখন খুবই একেবারে কঠিন, সোশ্যাল টাবুর কারণে, রক্ষণশীলতার কারণে, সামাজিক প্রতিবন্ধকতা ছিল সবার, এই আর কি। তো আমরা জানি যে খুব শৈশবেই আপনার মানে এই সাংস্কৃতিক জগতে আপনার পদার্পণ হয়েছে এবং আপনার আম্মার কাছ থেকে অনেক আপনি উৎসাহ পেয়েছেন। সেই কথাটা আমরা শুনতে চাই, কারণ সেই সময় এটা ছিল খুব কঠিন একটা সামাজিক বিধিনিষেধ এবং টাবু যেটা বলি আমরা, সেটা থেকে বেরিয়ে এসে আপনি দীর্ঘকাল, আপনি সৌভাগ্যবতী যে আপনি এরকম বাবা মা পেয়েছিলেন। আমরা আপনার আব্বা আম্মার কথা শুনতে চাই। অবশ্যই আমি সব সময় বলি যে আমার মা, আমার আব্বা, এনারা যদি তখন আমাকে এভাবে আগলে না রাখতেন এবং আমাকে এই কাজে সহযোগিতা না, অসম্ভব ছিল। কারণ আমার জন্ম হলো, আমি খুব তখন মানে এখনো আছে, আমি বলি খুব একটা রক্ষণশীল পরিবার। আমার নোয়াখালীতে জন্ম, এবং আমার ছোটবেলায় আমি কলেজ, ইউনিভার্সিটিতে এবং তারপরেও সময়ে আমি যখন নানার বাড়িতে, দাদার বাড়িতে গেছি, বোরখা পরে যেতে হতো, ট্রেন থেকে নেমে বোরখা পরে, এরকম একটা অবস্থার মধ্যে আমার আম্মা যে সেই ব্রিটিশ আমলে, আমি বলবো 46-47 সালের দিকে, ছোট্ট সেই আমার মেয়েটাকে, আমার নাম ছিল লিলি, সেই লিলি ফুলটাকে ফুলের মতো করে বড় করেছেন। এবং তখন ওই ছবিতে মধুবালা, কাক্কু, তারপরে এদের সব নাচ দেখে, বৈজয়ন্তীমালা, তো আম্মা নিজের বেনারসি শাড়ি ওগুলো কেটে নিজে ওগুলো ঘাগরা তৈরি করতেন, আমার জামা বানিয়ে দিয়ে ওগুলো পরে কলে, তখন তার ছিল না, টেপ এগুলো কিছু ছিল না, কলের গানের রেকর্ড হতো, আর ওই রেকর্ড বাজতো, আমি ওইভাবে না, এবং ওই নাচ শেখার জন্যে 5-7 দিন একটানা মানে সিনেমায় নিয়ে যেতেন আমাকে শেখবার জন্যে। তো এইরকম একটা, আবার ওই ছোট কলের গান রেকর্ডটা কেনা, আবার আমরা যখন নানার বাড়িতে যেতাম, তখন ওই কলের গানটা নিয়ে যাওয়া, সঙ্গে করে নিয়ে যাওয়া, সে পিন দিয়ে বাজছে, এবং চাঁদনি রাতে
সবাই খাওয়া দাওয়া শেষ করে নানার বাড়িতে সব সিঁড়ির উপরে বসেছে, আর ওই কলের গান বাজালো, আমি উঠানে মাঝখানে নাচছি, সবাই অবাক হয়ে দেখছে, কারণ তখন তো সিনেমা নাই, কিছু নেই, এগুলো চিন্তাই করতে পারে না। আমি সেই সুন্দর ঘাগরা পরে এবং আম্মা সে গহনা পরে দিতেন। তা আমি সত্যি বলি যে ওরকম কনজারভেটিভ ফ্যামিলিতে আমার আম্মা বেশি লেখাপড়াও শিখতে পারেন, এবং তার খুব আফসোস ছিল যে ক্লাস 4-এ ওঠার পরেই বিয়ে হয়ে গেল। বলে পুকুরে গোসল করছি, অমনি বলে এই তার উঠে আয় উঠে আয়। বলতে পারবেন 12 বছর বয়স তখন, আমার আব্বা তখন ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ওরকম ভালো ছেলে, বাস বিয়ে হয়ে গেল। তারপরে যখন একটু সাবালিকা হলেন 14 বছরে, তখন আব্বা আবার আম্মাকে নিয়ে গেলেন আসানসোলে। তারপর আম্মার 15 বছর বয়সে আমি হলাম। সেই কিশোরী মা আস্তে আস্তে একটা সংস্কৃতি মনা নারী হয়ে উঠলেন। নিজের জীবনে যেগুলো মানে করতে অপূর্ণ ইচ্ছা, স্বপ্ন ছিল, ইচ্ছাগুলো সব আমাকে দিয়ে। সেটা তো ভালো। উনি তো দেখে যেতে পেরেছেন নিশ্চয়ই, না, আপনার উনি সাফল্য অনেকখানি দেখেছেন সাথে করে। যখন আমি প্রথম নাটক করি, আমার নাট্যগুরু প্রফেসর নুরুল মোমেন, তখন ওই সারা পূর্ব পাকিস্তানের সব কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কম্পিটিশন হতো, নাচ গান এগুলো, সেই সঙ্গে অভিনয়েরও। তো যখন এরকম নাটকের হতো, উনি যেতেন, যে বসে থাকতেন ওই ঢাকা কলেজের তখন তার এত অডিটোরিয়ামও ছিল না, ঢাকা কলেজের অডিটোরিয়ামে যখন নাটক হতো, তো উনি গিয়ে বসে দেখতেন ওগুলো, এবং ছেলে মেয়ে একসঙ্গে নাটক করা। আম্মাকে অনেক কটু কথা শুনতে হয়েছে যে হ্যাঁ, এই মেয়েটাকে কলেজে পড়ে, এরকম শেয়ানা মেয়েকে ছেলেদের সঙ্গে নাটক করে। এবং আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নাটক করেছি, ছেলে মেয়ে একসাথে। আমার সাথে আগে তো ছেলেদেরকে অভিনয় করতে হতো মেয়ের কাপড় পোশাক পরে, এবং মেয়েরা মেয়েদের হলে নাটক করতো ছেলেদের পোশাক পরে। তো সেই প্রথম আমরা ডাকসুর আলাউদ্দিন আলাজাদের মায়াবী প্রহর নাটকটা করলাম আমরা। আমি আব্দুল্লাল মামুন ভাই এনারা ছিলেন, তারপরে ডক্টর আসকার ইবনে শাহী, না ওনার নাটক, কিন্তু ইয়ে তখন ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে প্রফেসর ছিলেন ডক্টর এনাম ভাই। তা আমরা নাটক করেছি একসাথে। আর মিস করি, কারণ তখন যখন আমি কাজ শুরু করেছি, তখন আমি শিক্ষকতাই করতাম। আমার প্রথম আমি জয়েন করি ঢাকার তখন টিকাটুলিতে একটা স্কুল ছিল, নারী শিক্ষা মন্দির বলে স্কুলটা। পরে সেটা শের বাংলা স্কুল এবং কলেজ হয়েছে। আমি এটা 64 সালের কথা বলছি, 64-65 সালের কথা। তো তখন আমি সেখানে শিক্ষকতা শুরু করি। তারপর সেখান থেকে আমি আরও মানে বিভিন্ন স্কুলে, চিটাগং পাবলিক স্কুল, তারপরে ঢাকা শাইন স্কুল, ব্রেকর্নেসা স্কুল, এরকম বিভিন্ন স্কুলে আমি কাজ করি। দীর্ঘ 26 বছর আমি শিক্ষকতা করেছি। কিন্তু আজকে দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলতে হয় যে তখন তো ওই যে পেশা হিসেবে আমাকে মানে তখন আমি বাধ্য যে আমি আরেকটা কাজ করব। তো ওই শিক্ষকতা করতাম, আর পাশাপাশি তখন ফুল টাইম এভাবে তো জব হিসেবে কেউ তখন নিতে পারেনি। তো কিন্তু ওই শিক্ষকতার সঙ্গে আমার অভিনয় পেশার একটা সংঘাত শুরু হলো। তখনও কিন্তু সবাই তো খুব একটা ভালো চোখে দেখতেন না, এবং আমি ছুটির দিনগুলোতেই শুধু কাজ করতাম, টেলিভিশনে বা রেডিওতে বা অন্য জায়গায়। কিন্তু তারপরেও যেসব জায়গায় কাজ করতাম, সেখানে নানান রকম প্রশ্ন সংঘাত। পরে এক সময় 26 বছর পর আমি শিক্ষক দিলারা জামানকে নিষ্ঠুরভাবে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসলাম, এবং দিলারা জামান শিক্ষক অভিমান নিয়ে দূরে সরে থাকলো। এবং এখনও যখন আমি কোথাও যাই, আমার ছাত্রছাত্রীরা চুল পেকে গেছে, এক একজন এক একটা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, এসে ম্যাডাম আপনি আমার টিচার ছিলেন বলে সালাম করে। অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ, তখন খুব খারাপ লাগে যে আমি হয়তো কি ভুলই করেছি নাকি, বা জানি না। তো এখন আপনার কি মনে হয়, আপনার চোখে বাংলাদেশটা কেমন হওয়া উচিত? আপনি তো দীর্ঘকাল দেখেছেন, সেই ব্রিটিশ আমল
কি দেখেছেন কি? অবশ্যই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, তারপরে তার বাংলাদেশ স্বাধীন হলো। মন্বন্তর দেখেছি, খাওয়া জুটতো না, সেই কঙ্কালের মতো মানুষ আসতো। এবং আমাদের স্বাধীনের পরপরও খুব দুর্ভিক্ষ খাদ্যাভাব হলে দেখা ৭৪ সালে। গিয়েছিল। এবং সব গায়ে চামড়া, খালি বলতে একটু ভাত, মাড় দেন ভাতের। আমরা যখন চিটাগংয়ে ছিলাম, আহ, আমি আমার কাজের মানুষকে বলেছিলাম ভাত বেশি করে পানি দিয়ে ভাত রানবে, এবং মাঠটা বেশি হয় যেন আর কি। মাড় বেশি হবে, এবং সাথে এক মুঠো চাল ভাত দিয়ে দিও। তো সেই সব কথাও মনে পড়ে আর কি। স্টেশনে দেখতাম যে লাশ পড়ে আছে, এবং 47-48 সালে সেই সময়টাকেও ছোটবেলায় মনে আছে এগুলো। তো এ- তারপর স্বাধীনতার যুদ্ধ হলো 71-এ। তার আগেও আমরা একটা নিষ্পেষণের ভেতরে ছিলাম। টিপ পড়লে ওটা অন্য সংস্কৃতির অন্য ধর্মের মনে করতো, অথচ আমাদের বাঙালি সংস্কৃতি, একজন বাঙালি মা তার ছেলের শিশুর চোখে কাজল দেয় মঙ্গলের জন্য অমঙ্গল থেকে দূরে থাকার জন্য, কুদৃষ্টি থেকে এখানে একটা কালো কালো টিপ টিপ দেয়। দেয় বড়। হিন্দু মাও যেমন করে, মুসলমান মাও, আমাদের সংস্কৃতির অঙ্গ। কিন্তু আমাদের ওই শাড়ি পরা, একপেচি করে কপালে টিপ, এগুলো পছন্দ করা হতো না, করতে পারতাম না। তারপরেও আমরা করতাম এগুলো। তো সেই সব অবস্থা থেকে মুক্তিযুদ্ধ হলো, সেই 9 মাসের কঠিন মুক্তিযুদ্ধ। গ্রামে কিভাবে আমাকে লুকিয়ে রাখা হয়েছিল, লুকিয়েছিলাম। যুদ্ধে গেছে আত্মীয় স্বজন, কারো খবর পাই না, কে কোথায় আছে। সেই অবস্থা থেকে নতুন একটা স্বাধীন দেশ, আমরা ভালো থাকবো, আমাদের মানুষরা প্রত্যেকে দুমুঠো খেতে পারবে, এখনো স্বপ্ন দেখি। কিন্তু আসলে কিছু মানুষের লোভ এবং আত্মসর্বস্বতা, যে আমার হবে, আমি আমি ছাড়া আর কিছু সে চায় না। তো এইগুলো আমাদেরকে এত এই পর্যায়ে এনেছে। এবং আমরা সত্যিকার অর্থেই যে সুন্দর বাংলাদেশটা আমি চেয়েছিলাম, এবং আমরা সবাই চাই, সেটা পাইনি। এটাই আমাকে বেশি কষ্ট দেয়। আচ্ছা, আপনি কি মনে করেন যে নারীর ক্ষমতায়ন এবং যে মানে নারী মুক্তির কতখানি আমরা অর্জন করতে পেরেছি বলে আপনার মনে হয়? না, নারী মুক্তি বলতে আমরা এগুলো তো সব খালি মুখের কথা না, বা কতগুলো স্লোগান না। সত্যিকার অর্থেই মুক্তি, আমি বলবো যে তার অর্থনৈতিক মুক্তির প্রয়োজন, তার যে শক্তি, তার যে ক্ষমতা, সেটারও মূল্যায়ন করা। কেমন এখনো দেখি একই কাজ করে একজন নারী শ্রমিক, ইট ভাঙে, রাস্তার কাজ করে রাতে ফিরে আসে। আমিও তখন হয়তো রাত্রি 12টা-1টার সময় শুটিং শেষ করে ফিরে যাই। ওই শ্রমিক মা বোনটিও দেখা যায় যে ট্রাকের উপরে যাচ্ছে, গিয়ে এখন সে চাল কিনবে, রান্না করবে, তার সন্তানের জন্য খাওয়াবে। কিন্তু সে যে মজুরিটা পায় সব ক্ষেত্রে ওই পুরুষের সমান একই পায় না, সমান, পায় না। তার পুরুষ শ্রমিকদের মতন সেই রকম পাচ্ছে না। মানে এটা আমি বৈষম্যের শিকার হয়। বৈষম্যের শিকার। এটা আমাকে বেশি কষ্ট দেয়, কারণ সে ওই যে 8টার ইট মাথায় নিয়ে যাচ্ছে, সেখানে দুটো তার জন্য কম হচ্ছে না। তো এখন আপনি একসময় ভেবেছিলেন যে বৃদ্ধাশ্রম তৈরি করবেন, আপনার একটা বড় দিনের বড় স্বপ্ন, সেটা কোন পর্যায়ে আছে সেটা একটু জানতে চাচ্ছি। না, বৃদ্ধাশ্রম আমি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু চাই না। সব বুড়ো বাবা মারা যেন তাদের সন্তানের সঙ্গে থাকতে পারে, এটা চাই। কিন্তু চাই বললেই সেটা হয় না, এটা কঠিন একটা বাস্তব। এখন যে সময় এসছে, আসলে সেই বাবা মাকে ছেলেমেয়েরা টানতে পারছে না। সে যৌথ পরিবার, আগে যেমন মানুষের মন মানসিকতা বদলে গেছে। আগে একটি ছেলে কাজ করত, চাকরি করত, বাবার কাছে টাকা পাঠাতো, বিষয় সম্পত্তি কিনতো, কিন্তু সেই বিষয় সম্পত্তি আবার 3-4 ভাই বোনের মধ্যে ভাগ হতো। এখন তা না, সব কিছু বদলে গেছে। এই বদলে যাওয়ার সময়ে এখন যে জীবন এবং বাস্তবতা এত কঠিন, যে ওই একজন বাবা মাকে, আমি তো এদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, থাকি, দেখি যে আসলে
একতরফা যে আমরা খালি বলি যে বাবা মাকে রাখতে চায় না, বাবা মাকে রাখতে চায় না, এরকম সেটাও না। ঢালাওভাবে বলা ঠিক না। সেটা হ্যাঁ। না। ছোট্ট এক কামরার একটা ঘরে সে মাকে এনে কাছে রাখা। আবার এখনকার, আগের মাকে তো এত কাজ করতে হয় না, ঘরে বাইরে চাকরি না করলেও মাকে ঘরে বাইরে চাকরি করতে হয়। সে চাকরিটা কি? বাচ্চাকে স্কুলে নেওয়া, কঠিন বাজার চাকরি, করা, সেটা সবকিছু। স্বীকৃতিটা পায় না। তো সেইগুলো চিন্তা করে যে একতরফা যে আমরা বিচার করি তা না। তো সেইখানে হ্যাঁ, বাবা মায়ের জন্য একটা জায়গা দরকার, যারা সেখানে থাকবে ভালোভাবে, পরিবার আসবে, তার ছেলেমেয়েরা আসবে, দেখাশোনা করবে। কিন্তু অনেক সময় আবার দেখা যায় ওই ওল্ড হোমেই এই যে বাবা মাকে রেখে যায় আর তাদের সময় হয় না আসার। আমি নিজের বাস্তব জীবন দিয়ে দেখেছি। আমি সেখানে কাজ করি এবং কয়েকটা ওল্ড হোমের সঙ্গে আমি সম্পৃক্ত আছি। সেখানে দেখি যে জীবন আসলেই অনেক কঠিন এবং এইগুলোর সমাধান কিন্তু করা সম্ভব না। সেটাই আসলে মানে মূল্যবোধটা যদি ফিরিয়ে আনা যায়, বন্ডিংটা আর কি, না, ফ্যামিলি বন্ডিং মূল্যবোধ আমার মনে হয় না ফিরে এখন আসবে যে বলে। বাস্তবতা এবং যে নিষ্ঠুর সময়ের ভেতর দিয়ে আমরা চলছি, আমরা সবাই যেন, আমি জানি না, আমি হয়তো আত্মকেন্দ্রিক বয়সের জন্যই হতাশ, আমরা সবাই পরাজিত মনে হয়। এবং আত্মকেন্দ্রিকতা বেড়ে গেছে, বেড়ে অনেক গেছে, বেশি বেড়ে গেছে। সেটাই। সেটাই উদ্বেগের বিষয়। তো আমরা জানি যে খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে। আপনি তো, আপনাকে সবাই চেনে রাস্তাঘাটে, তো আপনার এরকম কোনো মজার অভিজ্ঞতা কিংবা বিব্রতকর অভিজ্ঞতা থাকলে আমার না, প্লিজ আমাদের সঙ্গে যদি বিগ্রহবর্তকার শেয়ার করেন। অভিজ্ঞতা তো এগুলো বলা উচিত না। এগুলো আমি আজকে দিলারা জামান মানুষের ভালোবাসার জন্যে আজকে এই জায়গায় এসেছি। কষ্ট লাগে, বিরক্ত লাগে। আর এখন তো আরেকটা আমি জানি না অভিশাপ না এটা আমাদের জন্য মঙ্গল, অবশ্যই যে একটা এইসব যে ইয়ে তখন ক্যামেরা, মোবাইল, এটা আমাদের যতখানি উপকার করেছে তার সঙ্গে বেশি এই যে অপব্যাপারগুলো যে হয়ে যাচ্ছে, সেগুলো আমাদেরকে অনেক বিড়ম্বনার পথে ফেলছে। তো হ্যাঁ, এরকম অনেক হয়। আমার স্বামী, ফখরুজ্জামান চৌধুরী উনি বিখ্যাত অসুস্থ, লেখক। হ্যাঁ। আইসিইউতে আছে। আমি ওনার জন্যে মানে দাঁড়িয়ে আছি দরজার সামনে, ছবি তুলতে চাই। তো এগুলো তো খুবই আম অস্বস্তিকর। হ্যাঁ। কিছু বলার নেই আসলে। তখন পরে মনে হয়েছে যে হ্যাঁ, পড়েছিলাম খ্যাতির বিড়ম্বনা, সেটাই সেটা আপনার খ্যাতির জীবনে বিড়ম্বনা। এসে পড়েছে আর কি। তো এখনকার যেই ছেলেমেয়েরা অভিনয় করছে, এখন তো আর সেই রকম টাবু নেই। তো আপনার কি পরামর্শ থাকবে তাদের প্রতি, মানে না, আপনার অভিজ্ঞতার আলোকে যদি কিছু বলেন আর কি তাদের সম্পর্কে, যে না, একটু গাইডেন্সের মতো আর কি, না, উপদেশ আমি না ঠিক। অত ধৃষ্টতা দেখাই না আসলে। অভিনয়টা তো এত আমরা অনেকেই মনে করি যে হ্যাঁ, একটু কাপড় পরে সেজে একটা কথা বললাম। আসলে এই কথা বলাটাও কিন্তু সহজ ব্যাপার না। যখন ক্যামেরার সামনে এসে বা দর্শকের সামনে যখন স্টেজে কোনো পারফর্ম করছেন একজন অভিনেতা, তখন বোঝা যায় যে কত কঠিন ব্যাপার এগুলো, কত কঠিন কাজ। এবং অভিনয়টা তো এখন রীতিমতো আমরা যেহেতু পেশা হিসেবে নিয়েছি এবং সেটা একটা আমাদের পাঠ্য সূচির বিষয়বস্তু হয়েও এসছে আমাদের জীবনে, এটাও আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। আগে তো আমরা দেখে দেখে শিখতাম, শেখার তেমন কোনো আমাদের সুযোগই ছিল না। কিন্তু এখন একটা এখন হাতে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার কলমে সুযোগ আছে। প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে আমরা এগুলো শিখে এসে একটা কাজ আমরা গ্রহণ করছি। শুধু অভিনয় না, সেই সঙ্গে আনুষঙ্গিক আরও যারা যেগুলো আছে জড়িত। আপনি তো দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন, টেলিভিশনে কাজ করেছেন, বড় পর্দায় কাজ করেছেন। তো আপনার কাছে কোনটা বেশি আকর্ষণীয় মনে হয়, কোন প্ল্যাটফর্মটাকে আপনার প্রিয় মনে হয় বেশি? সবকটাই ভালো, সবকটাই। তবে আমার কাছে মঞ্চের কাজটা মঞ্চ বেশি চ্যালেঞ্জিং মনে হয়। চ্যালেঞ্জিং এবং একদম দর্শকের সরাসরি। সামনাসামনি তাদের রিয়াকশনটা। টেলিভিশন, রেডিওটাও কষ্টের, কারণ গলা দিয়ে তুমি, তোমার কণ্ঠ দিয়ে তোমার সবকিছু কান্না, বোঝাতে তোমার হচ্ছে। হ্যাঁ। সবকিছু অনুভূতিগুলো সবকিছু প্রকাশ, সেটাও কিন্তু খুব কঠিন, কঠিন। কঠিন। আর এখন যেটা হয়েছে, এখন তো অনেক, আমি বলবো যে সহজ হয়ে গেছে। আমরা যখন কাজ শুরু করেছি তখন তো একদম ডাইরেক্ট টেলিকাস্ট হতো, লাইভ একদম। লাইভ যেত, সব কিছু ক্যামেরা ফিক্সড থাকতো।
এবং আমার এক পা এদিক ওদিক সরে যাওয়ার উপায় নেই। রেডিওতেও তাই নাটক করতাম, সেটাও একদম ডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল, অনেক। এখন তো মানে এত সহজ হয়ে গেছে, এই জন্যে আমার মাঝে মাঝে কষ্ট হয় যে এত সহজভাবে নেওয়া উচিত নয়। প্রত্যেকটা ব্যাপারেই আমাদের যে চরিত্রটা করছি সেটার গভীরে যেতে হবে আমাকে, আত্মস্থ করতে হবে, সেই হ্যাঁ। সময়টাকে আমাকে ধারণ করতে হবে, বিশ্বাসযোগ্যতা আনতে হবে। দর্শক আমাকে দেখছে বা শুনছে, যিনি, তাকে বিশ্বাস করতে হবে তার ভেতরে যে হ্যাঁ, আমি ওইটাই আসলে ওই মানুষটা আর কি। তো এই জন্য আমি বলি যে চর্চার অনেক প্রয়োজন আছে। হুট করে হয়তো আমি অনেক প্রশংসা পেলাম একটা কাজ করে, বা অনেক পত্রিকায় অনেক আমার ইয়ে হলো, কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত তারা এগুতে পারে না, একসময় থেমে যায়। তো সেই জন্যে চর্চা একটা খুব আমার মনে হয় এই ব্যাপারে প্রয়োজনীয়। প্রত্যেকটা, আমি অভিনয় করছি, আমার কণ্ঠেরও চর্চা করতে হবে, এই সব ব্যাপারেই আছে আর কি। এবং চরিত্রটাকে বোঝা, নিজের ভেতরে ধারণ করে সেটাকে আরেকজনের কাছে সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলা, এটা কিন্তু অনেক বড় কঠিন কাজ। আসলাম, সংলাপ বললাম আর একটু ইয়ে করলাম, কিন্তু তা না, ওই ফাঁকিটা একটা সময় কিন্তু ধরা পড়ে যায়। তো আপনি, আপনার বাবা মা, আমরা শুনলাম যে এত এত সংস্কৃতি মনস্ক ছিলেন। আপনার সৌভাগ্য যে আপনার স্বামী জনাব ফখরুজ্জামান চৌধুরী বিশিষ্ট একজন মননশীল লেখক ছিলেন এবং বিখ্যাত অনুবাদকও ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল তার স্নেহধন্য হওয়ার। তো আপনি নিজেও লেখালেখি করেছেন, আপনার আত্মজীবনী আপনি লিখেছেন। তো আপনার কি মনে হয় না আপনার আরেকটু লেখালেখিতে আরেকটু বেশি সময় দেওয়া দরকার ছিল, কিংবা এখন যদি আপনার চিন্তাভাবনার মধ্যে লেখালেখির বিষয়টা, কারণ আপনার অভিজ্ঞতাটাকে তো লেখালেখির মাধ্যমেই আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবো, একটা পরম্পরাটা থাকবে, সেটার ব্যাপারে আপনার চিন্তাভাবনাটা জানতে চাচ্ছি। আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী বিশিষ্ট লেখক, অনুবাদক, ৩০টি গ্রন্থের তিনি রচয়িতা, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন অনুবাদ সাহিত্যে। আমি তার সহধর্মিণী, দীর্ঘ ৫০ বছর তার সঙ্গে আমার সংসার জীবন। তার সঙ্গে আমার পরিচয় কিন্তু বাংলা একাডেমিতেই হয়েছিল। লেখালেখির মাধ্যমে। উনি আমার একটা লেখার খুব সমালোচনা করছিলেন বাংলা একাডেমিতে। তখন তো আমাদের বিনোদন বলতে, আমরা যারা একটু লিখতাম টিখতাম, আমরা কোনো এক বিকেলে বাংলা একাডেমির ওই বটতলার ওখানে একটা কোনায় বসে, মাটির মধ্যে বসেই কেউ গল্প লিখে আনলো, সে গল্প পড়ছে, কবিতা পড়ছে, সেগুলো আবার সমালোচনা হতো। তো একবার উনি আমার একটা লেখার খুব সমালোচনা করেছেন যে আমি লেখার প্রতি উদাসীন ইত্যাদি ইত্যাদি। তো সেই থেকে পরিচয় হয়ে তারপরে প্রণয় এবং আমার সংসার। বিরাগ থেকে অনুরাগ, তারপরে প্রণয়, তো তারপরে পরিণয়। তো উনি আমাকে সবসময় লেখালেখির ব্যাপারে উৎসাহিত করেছে। বলতেন যে দেখো, লেখো দেখো, লেখো, তোমার লেখা ২০০ বছর পরেও থেকে যাবে, কিন্তু তুমি যে অভিনয় করছো সেটা এটা সেভাবে থাকবে ভুলে না। যাবে মানুষ। তোমার চেয়ে অনেক বড় বড় শিল্পী, তাদেরকে এখন কেউ মনে করে না। আমি খুব বিরক্ত হতাম যে আমাকে হিংসা করে বোধহয়, আমার এত সুখ্যাতি, সবাই আমার এত ভক্ত, রাস্তাঘাটে এখন সব। দেখছেন যে ঠিক বলতেন উনি। কিন্তু এখন দেখছি যে না, সত্যি উনি খুব বড় দূরদর্শিতার। একটা সত্যি হ্যাঁ, কথা হ্যাঁ। বলেছেন। আমি শেষের দিকে লেখা একদম ছেড়ে দিই, কারণ সময় পেতাম না। আমার সংসার, আমি চাকরি করেছি, ছুটাছুটি, সেই হ্যাঁ, সঙ্গে আবার অভিনয়। শুটিং, হ্যাঁ। আস্তে আস্তে অভিনয়ের পুরোটা, অভিনয়কেই আমি জীবিকা হিসাবে না যখন শুরু করলাম, তখন ক্ষেত্র বিরাট হয়ে গেল। দিন রাত কাজ করছি। এই সময় লেখালেখি আসলে লিখতে গেলে তো একটা মানসিক স্থৈর্যের দরকার, সময়ের দরকার, বসে সেটাকে ইয়ে করা। নাটক যেমন চরিত্রটাকে বোঝা, একজন লেখক, আমি ছোট গল্প লিখেছি, উপন্যাস লিখেছি, সেখানে সেই চরিত্রটাকে নিয়ে কাজ করা, এটা অনেক সময়ের ব্যাপার। আস্তে আস্তে দেখা গেল যে আমার লেখক দিলারা জামান একদম সরে গেছে, অভিমান নিয়ে দূরে চলে আছে। তা এখন বুঝি যে আসলে এখন কি লেখালেখি করছেন কিছু? লিখতে পারি না আসলে, অনেকক্ষণ বসে আমার লেখালেখি করা বা মানসিক সেই স্থৈর্যটাই আমি হারিয়ে ফেলেছি। এটা আমি স্বীকার করতে আমার দ্বিধা নেই, এবং নিজেকে খুব অপরাধী মনে হয় যে আমি একটা বড়
অন্যায় হয়তো করেছি আমার লেখক দিলারা জামানকে দূরে সরিয়ে দিয়ে। আচ্ছা, আপনার অভিনয়গুলিতে আমরা যা দেখি এখনকার জেনারেশন কিংবা তারও আগে, আপনি মায়ের চরিত্রে, তারপরে নানি দাদি এরকম, তো আরও হয়তো আগে আমরা তো আর জানি না, সে সময় তো আমরা ছোট ছিলাম, তখন তো নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। তো এখন এটা কি কেউ যদি মনে করে যে আপনি বোধহয় সবসময় সবাইকে বকাঝকা করেন, এরকম কি মনে হয় যে আপনি সবাইকে খালি শাসন করতে চান, এরকম কি একটা মানে ইমেজ দাঁড়িয়ে গেছে? হ্যাঁ, আপনার কি অভিজ্ঞতা? এরকম তো হয়েইছে। আমি এই গত ৩ দিন ধরে তৌকির আহমেদের একটা কাজ করেছি। এটা ৬০-৭০ বছর বয়সের পর থেকে একজন মানুষের হঠাৎ ইয়ে হতে পারে এসব চিন্তা এবং অন্যরকম। তো সেই একটা চরিত্র করতে গিয়ে সারাক্ষণ বিরক্ত হচ্ছি। মানে এই কথা বলছি, আবার পরক্ষণে সেটা উল্টে, না না আমি তুমি এটা করলে কেন? তো ওই কাজটা করতে গিয়ে ৩টা দিন ওই চরিত্রের মধ্যে থাকতে গিয়ে আজকে বাসায় আমি যখন একটা কি কাজ করতে গিয়ে কাজের মানুষকে ওরকম মানে বকা দিচ্ছি, তারপরে আমার একটু পরে খেয়াল হলো, আরে আমি কেন ওকে খামাখা রাগ করলাম। আমার খুবই কষ্ট হয়েছে। আমার ছেলেটা আশিক এসব কতক্ষণ পয়সা, আন্টি আপনি প্রেশার ওষুধ খেয়েছেন আজকে? আমার তখন মনে হয়েছে যে না, আমি তখন যে শাউট করে যে সবার ইয়েতে হয়েছে, আসলে না, আমরা আসলে ওই চরিত্রটার মধ্যে আপনি ঢুকে গিয়েছি। আমি এখনো বেরোতে পারছি, এবং খুব কষ্ট হচ্ছে। সারাক্ষণ চিৎকার করছি, সারাক্ষণ বলছি, এই তুই এটা করলি না, এই কখন বললাম আমি, হ্যাঁ বানি বানিয়ে কথা বলছে আমার সঙ্গে, এরকম নার্সকে বকছি, সবাইকে বকছি। তা আসলে আমি যখন কাজ করি না, ওই চরিত্রের মধ্যে ঢুকে যাই। এবং আমি এখন যখন অনেক ডিরেক্টর বলে কি যে স্ক্রিপ্ট দিয়ে দিব, আসলে আমি বললাম যে না, আমাকে স্ক্রিপ্ট পাঠাও, আমার মাথার কাছে স্ক্রিপ্ট থাকবে, আমি সারাক্ষণ চা খাচ্ছি স্ক্রিপ্টটা দেখতেছি, আবার হয়তো কিছু টেলিভিশন দেখছি, আবার স্ক্রিপ্টটা দেখে, হ্যাঁ। তো এই যে ব্যাপারগুলো ভিতরে ঢুকে যাওয়া, এটা একটা গত ৬০ বছর ধরে একটাই কাজ শিখেছি, অভিনয় করা এবং এই চরিত্রকে ভালোবাসা। এবং এই কাজ করতে করতেই মানুষের যে ভালোবাসা, যে বিশ্বাস, একটা কাজ করে রাস্তায় যখন বেরোই, দাদি আপনি এত বকছেন কেন, যখন মানে দোকানদার ছেলেটা দোকান থেকে চিৎকার করে বলে, তখন আমার মনে হয় কবির কথায় আমি বলি যে সেই হোক মোর পরিচয়, আমি তোমাদেরই লোক। ও যে আমাকে দিলারা জামান ভাবছে না, ওই চরিত্রের দাদি বলে ডাক দিল, এখানে আপনার সার্থকতা। ঠিক। আপনি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, তো ছোটবেলায় কি মানে তখন তো বলতো আউট বই আর কি, যেগুলি ক্রিয়েটিভ সাহিত্য আর কি। আমাদের সময় তো পত্রিকাও ছিল না তেমন। 3টা পত্রিকা ছিল, আজাদ পত্রিকা, আজাদে মুকুলে মাহফিল, তারপরে ইত্তেফাকের ছিল ইয়ে, তারপরে আর সংবাদ। তো ছড়া লিখতাম, ইয়ে লিখতাম। আর মেয়েদের জন্য একটাই পত্রিকা ছিল, বেগম পত্রিকা। তো এই সব জায়গায় যখন একটা লেখা বের হতো, তখন নিজে আমি সবাইকে সেই পত্রিকা দেখানো, সবাইকে, সত্যি সে আরেক আনন্দ, আরেক জীবন। আচ্ছা, তো আপনার নিজের প্রিয় অভিনয় শিল্পী কারা বাংলাদেশে এবং বিশ্বে? কাদের অভিনয় সবাই প্রিয়, সবার এক একজন একজন মা তার 4টা ছেলে 5টা ছেলে মেয়ের মধ্যে বলে আপনার কোন ছেলেটা বেশি ভালো, মা তো সেটা বলে না। এক একজন এক একভাবে ভালো লাগে, এক একজনের এক একটা। আচ্ছা, বাংলাদেশেরটা বলতে না চাইলে বাইরেরটাও ঠিক আছে। এত সব নাম করা আছে যারা আদর্শ, যাদের কাজ দেখে মনে হচ্ছে আমি কি কখনো এরকম হতে পারবো, এরকম এত। যেমন 2-1টা নাম বলেন মনে পড়ে যদি আর কি। আপনি যখন 1966 সালে ত্রিধারা নাটক করলেন, যেটা মোহাম্মদ জাকারিয়া ভাইয়ের প্রযোজনায়, তাই তো? জাকারিয়া ভাইয়ের আমারও সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে কাজ করার অখণ্ড থিয়েটারে। উনি আইপিটি এর সদস্য ছিলেন। আমি তারপরে আমার সঙ্গে লিলি চৌধুরী আমাদের মা হয়েছিলেন, আর রেশমা আজমেরি জামান রেশমা, আমরা দুজন যমজ বোন। আর আহসান আলী সিডনি ভাই, উনি আর কি আমাদের প্রেমিক। সিডনি ভাইয়ের ছেলে তো এখন অভিনয় করে, জিতু আহসান, অনেক বড় ওনারা। সেই মানে অভিনয়ের রোমাঞ্চকর অনুভূতিটা কিরকম আপনার প্রথমবারের? ওই তো ওই যে বললাম না, ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে,
তারপরে এই গল্প আমি অনেককে বলেছি। অনেক দিন ধরে রিহার্সাল হতো, তারপরে সেই যেদিন অন এয়ার যাবে সেদিন মানে হয়তো 2টোর সময় কাপড় টাপড় নিয়ে গিয়ে হাজির হতে হবে, তারপরে শুরু হবে হয়তো রাত্রে 8টা নিউজের পরে। তো এর এতক্ষণ ধরে বসে থাকা, ইয়ে করা, তারপরেও মানে ভুল হলে তো কোনো মানে ক্ষমা নেই আর কি, এবং ভুল হতে পারবে না। তো সেই সেই প্রথম ওই নাটকে একটা ভুল হয়ে গেছিল আমার। ভুল মানে কি, মানে আমি আজমিরি খুব, ও একটু ছিল এক্সট্রোভার্ট আর আমি ছিল ইন্ট্রোভার্ট। আমরা দুই বোন। তো ও খুব রেগে টেগে বকা টকা দিয়ে চলে যাচ্ছে। ও এরকম ছোট সাইড টেবিল ছিল, ওটা যাওয়ার সময় এমনি করে ধাক্কা দিয়ে পা দিয়ে ফেলেছে, আর একদম ওটা এসে আমার সামনে পড়েছে। আমার একটা সংলাপ ছিল লাস্টে, ওইটা পড়ার পরে আমি না হতভম্ব হয়ে গেছে, আমার কোনো কথা বলছে, চুপ হয়ে আছি। তারপরে বাস ওইখানে অনেকক্ষণ হয়ে স্টপ হয়ে গেল। পরে নাটক শেষ হলো, আমার আর সংলাপ হয়নি। জাকিরা ভাই এসে বলছে, আপনি ভুলে গেছিলেন না। আমি বললাম যে আমি তো বুঝতে পারছি না, আমার গা কাঁপছে, ও এসে আমার পায়ের উপরে ফেলেছে ধাক্কা দিয়ে। বলে কি অবশ্যই দর্শক সেটা বুঝতে পারবে না, মনে করবে যে এটাই অংশ তো চিত্রনাট্য। এরকম অনেক মানে ঘটনা, অনেক কথা মনে হয় আর কি। তখন কত প্রতিবন্ধকতার ভেতর দিয়ে কাজ করতাম। সেদিন গল্প করছিলাম যে অনেক আগে একটা ইমদাদুল হক মিলনের একটা নাটক, ভাঙনের শব্দ শুনি। তো ওটাতে হচ্ছে যে তখন আউটডোর একটু করা শুরু হয়েছে। প্রথম দিকে কিন্তু কোনো আউটডোর হতো না, সব একটা স্টুডিওর স্টুডিওর ভিতরেই মধ্যে। হতো, হ্যাঁ। তো তখন এই প্রথম ওটা আউটডোর হবে। তো ওখানে দেখাচ্ছে আমার যে চরিত্রটা, আমি একজন বৃদ্ধা, হাঁটতে চলতে পারি না, প্যারালাইসিস, কিন্তু সব ভেঙে যাচ্ছে, ক্ষেতের জমি টমি সব নদী ভাঙতে ভাঙতে চলে আসছে। এক এক দিন এক একটা শুনছি, আর মানে ওই আমি চিৎকার করছি, আর এছাড়া তো আর কিছু করতে পারি না, যে সর্বনাশা নদী সব শেষ করলো শেষ করলো। নদী ভাঙতে ভাঙতে লাস্টে দেখা যাচ্ছে যে একদম মানে বাড়ি এসে ওই ওদের বাড়িটা ভেঙে ফেলবে আর কি। সবাই ওই যা যা আছে এগুলো নিয়ে গুছিয়ে যাবে, এইসব নিয়ে ব্যস্ত। আমি তখন মানে হাঁটতে চলতে পারি না, আমি ওই বিছানায় পড়া সেই চরিত্র, চিৎকার করে রাক্ষসী রাক্ষসী আর কত তুই নিবি, এইভাবে বলে বিছানা থেকে লাফ দিয়ে মানে ছেঁচড়ে ছেঁচড়ে একেবারে নদীর পার পর্যন্ত চলে যাচ্ছি, চিৎকার করতে করতে, আমাকে নে আমাকে নে। সবাই মানে যেই এতদিন ধরে 1-2 বছর ধরে বিছানায় পড়া, হাঁটতে পারে না, সে কীভাবে এরকম করছে। তারপরে নদীর মধ্যে ঝাঁপ দেই আর কি। আমাকে বলেছে, আপনি এইভাবে গিয়ে, আমরা পিছনে ক্যামেরা ধরে আছি, আপনি লাফ দিয়ে নিচে পড়বেন, ওখানে তার শুকনো জায়গা, কারণ নদী তো আর একটু দূরে, কিন্তু দূরের থেকে দেখা যাচ্ছে যে ওইখানে নদী। আমি লাফ দিয়েছি নদীতে। তো আমি লাফ দিয়ে এমনি করে আছি, দেখি কি পাশে সব নদীর পাড়ে প্রাতকৃত্য সব। এখন আমি, ও আমাকে বলেছে আপনি উঠবেন না, আমরা এসে পরে আপনাকে যতক্ষণ লাগে আমরা শট ধরে রাখবো, পরে এসে আপনাকে তুলবো। আমি এখন নড়তেও পারছি না, সরতেও পারছি না। উফ, কি অবস্থা! মানে আজকে এত বছর পরে ওই কথাগুলো মনে হয় যে কি কঠিন অবস্থার ভেতর দিয়ে। সংলাপ ভুলে যাওয়া যাবে না, এটা করব না। খুব মানে মনে হয় যে এই সময়টা সব পার করে করে আজকে কত রকম মানে কত রকম মানে সব, এখানে চুল নাই, চুল লাগিয়ে কি সুন্দর আরেকটা মানুষ করে দিল। বিজ্ঞান কত দূর প্রযুক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে আর কি। তাই এরকম আসলে তখন না আমাদের খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছে, প্রত্যেকটা চ্যালেঞ্জ। আর সেই সময় আবার একটা নাটক হলে সেটা পরের দিনে সেটা নিয়ে আলোচনা, সেই আলোচনাগুলো আবার পত্রিকায় সমালোচনা বের হতো, এবং টেলিভিশনে পরের দিন সেটা আবার মিটিং হতো তাদের ইয়েতে, কার কোনটা ভুল ভ্রান্তি। এখন তো এতগুলো চ্যানেল, এটাও একটা ভালো যে এত মানুষের কর্মসংস্থান হয়েছে, এতজন সুযোগ পাচ্ছে, সেগুলোও ভালো জিনিস। কিন্তু সেটাকে আমাদের ভালোভাবে নিয়ে যাবার জন্য যে চেষ্টা, যে উদ্যোগ, সেটাকে আমরা যেন
হেলাফেলা না করে আমাদেরকে কঠিনভাবেই আমাদের এগোতে হবে। তা নাহলে এখন তো আমি বলি যে জানালা খোলা, দরজা খোলা, সারা বিশ্ব আমাদের কাছে অন্যদের সঙ্গে আমাদেরকে তুলনা করতে হয়। এখন আমরা এই যে কী করলাম, ঠিক আছে হয়ে গেল, এটা আমাদেরই, তা না। অন্যদের সঙ্গে তুলনা করতে হলে আমাদেরকে নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে হলে আমাদেরকে ভালো কিছু দিতে হবে, ভালোভাবে চেষ্টা করতে হবে। আপনার দুই কন্যা দুজনেই প্রবাসী, আপনি তাদের সঙ্গে থেকেছেনও কিন্তু মাটির টানে আবার চলে এসেছেন, তো এখন সেই এসে প্রায় নিঃসঙ্গ জীবন যাপন করছেন। না, নিঃসঙ্গ না আমি বলবো। আমি তো, আমার বয়স ৮৪ বছর, আমি কাজ করি, আমি নিজে রান্না এখনকার করি, বাজার এখন করি, এবং আমার যখন আমি শুটিংয়ে আসি সবাইকে একসঙ্গে, সবাই যখন মা ডাকে, এত ভালোবাসে, মায়া করে, সেটা আরেকটা জীবন আর অভিজ্ঞতা, কি। হ্যাঁ। ওরা প্রথমে কষ্ট পেয়েছে, এখন বলে কি না, আম্মা তুমি যেখানে ভালো থাকে, থাকে, হ্যাঁ ঠিক। এবং ওরা আসে। এখন আমার বড় মেয়ে কানাডা থাকে, ও এসছে, ওর ইউনিভার্সিটি এখন বন্ধ, ছোটটা আসবে আবার। তো এইভাবে ওরা আসে। আগে একটু রাগ হতো, তো ওরাও মাঝে মাঝে একটু বিরক্ত হয় যখন ওই যে আপনি বললেন খ্যাতির বিড়ম্বনা, হয়তো কোথাও গেছি বা ওই এসে সবাই একদম আটকে, ছবি হ্যাঁ, তুলবে, তখন মানে ওরা একটু ইয়ে হয় যে মাকে এইভাবে একটু কাছে পাই না, এই আর কি। তো ২৪-এর যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান, সেটাতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা একটা সুযোগ পেয়েছি। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এটাকে কিভাবে দেখেন? আমরা যে ত্যাগ, যে বিরাট একটা অভ্যুত্থান হয়ে গেছে, এবং সেখানে শুধু কোনো একটা বিশেষ শ্রেণী না, আপামর জনসাধারণ, এবং বিশেষ করে তরুণ যারা, তাদের ভেতরে যে সচেতনতা, প্রতিবাদ করার, বিদ্রোহ করার, এই জিনিসগুলো আমরা খুব হালকাভাবে নেওয়া উচিত না। তাহলে ইতিহাস কখনোই আমাদের ক্ষমা করবে না। ইতিহাস ইতিহাসই থাকবে, এবং সেই ইতিহাসটা তো আমরা বিকৃত করতে পারবো না। এখন তো আগে যেমন রাজা বাদশাদের সময় ঐতিহাসিকরা লিখতেন, তাদের গুণকীর্তন করতেন, এখন কিন্তু তা না। সব কিছু মানুষের চিন্তা চেতনা, সব কিছু বিশ্বাস, ধ্যান ধারণা বদলে গেছে। সুতরাং সব কিছু বিনিময়ে, সেই সব চিন্তা করেই যে ত্যাগ, যে যুদ্ধ, সব কিছুকে মাথায় রেখে আমরা, যার জন্যে এই অভ্যুত্থান, এই ত্যাগ, এগুলো যদি সঠিকভাবে আমরা বাস্তবায়িত করতে না পারি, তাহলে সত্যি আমরা দুর্ভাগা জাতি হব। আমাদের তো সময় শেষ, এবং আমি তো একজন তুচ্ছ মানুষ, ক্ষুদ্র মানুষ। যারা জ্ঞানী গুণী আছেন, যারা বিশেষজ্ঞ আছেন, তারা এখন একটা সঠিক ফর্মুলা করে, নিয়ম করে, দেশ কিভাবে পরিচালিত হবে, তরুণদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত হবে, এইগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তা না হলে কিন্তু আবার ১০০ বছর পিছিয়ে যাব আমরা। এখন বলা হচ্ছে যে মানে ইদানিং কালের মানে নাটকে কিংবা চলচ্চিত্রে সেরকম মানে ঋদ্ধ স্ক্রিপ্ট আমরা পাই না। এটা কি, এই অভিযোগটা কতখানি সত্যি আপনার মনে হয়? না, আসলে এখন আসলে, আগে তো একটা দুটো চ্যানেল ছিল বা বিনোদনের মাধ্যম ছিল। এখন এত অজস্র হয়ে গেছে, আমরা সবাই কিন্তু সব চ্যানেল দেখিও না, বা সব কিছু শুনিও না। না শুনে হয়তো ঢালাও কোনো মন্তব্য করে দেই, সেটা ঠিক না। ভালো কাজ যে হচ্ছে না, হচ্ছে। অনেকগুলোর ভেতরে একটা দুটো কাজ হচ্ছে, সেগুলো হয়তো অনেক সময় আমাদের চোখে পড়ে না, বা আমরা দেখি না, বা আমরা বুঝতে পারি না। তো ভালো কাজ হচ্ছে অবশ্যই, তবে বেশিরভাগ সবার মাথাতেই যে বিনোদনই হবে, বিনোদনের ভেতর দিয়েই যে আদর্শের কথা, মূল্যবোধের কথা, চেতনার কথা, দেশপ্রেমের কথা, সব কিছুকে আমরা তৈরি করতে পারি, দিতে পারি, মানুষের মধ্যে রুচিবোধটাকে তৈরি করতে পারি, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি বলবো যে রুচির অবক্ষয় যাতে না হয়। আমাদের জাতিসত্তা, আমরা বাঙালি,
আমাদের যে অনুভূতিগুলো আছে, ধর্মীয় অনুভূতি, সাংস্কৃতিক যে ব্যাপারগুলো আছে, এগুলোকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে। অন্য দেশের অন্য সংস্কৃতির ভালো জিনিসগুলো আমরা নিব, কারণ আমরা তো একটা ধরে এখন বেঁচে থাকার সময় না। ভালো কিছুগুলো নিব, কিন্তু যেগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের জীবনের সঙ্গে সংঘাতপূর্ণ, সেগুলোকে আমরা পরিত্যাগ করব এবং সেইটা মাথায় রেখেই আমাদের এগোতে হবে। নতুন জেনারেশন, তাদের কাছে আমরা একটা আদর্শ, এইগুলোকে কিছু যদি তাদের সামনে না রাখি সংস্কৃতির ভেতর দিয়ে, তাহলে কিন্তু এই যে এখন বলে যে খালি দুজন চরিত্র থাকে, দুটি চরিত্র, পরিবার ভেঙে যাচ্ছে, একান্নবর্তী পরিবার নেই, কিন্তু এই যে পারিবারিক মূল্যবোধগুলো, সম্মানগুলো, শিক্ষাগুলো, এগুলো কিন্তু নাটকের দু একটা চরিত্রের ভেতর দিয়ে আমরা আনতে পারি। তো সেখানেও প্রয়োজন বোধে যে সবসময় যে একটা খালি বিনোদনের জন্যে হ্যাঁ, বিনোদনেরও প্রয়োজন আছে। সারাদিনের কাজ করার পরে ক্লান্ত মানুষটা একটু আনন্দ পেতে চায়, কিন্তু সেই সাথে সাথে সবসময় তো মুখ্য না হয় আর কি। সেটাই আর কি। তো ওইগুলো মাথায় রাখতে হবে। আমি ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু বুঝি আর কি সেটুকুই বললাম। আমার চেয়ে যারা জ্ঞানী গুণী আছেন, বোদ্ধা আছেন, তারা দিক নির্দেশনা দিবেন, বলবেন, তারা ওইভাবে আগাতে বলবেন আমাদের, এই আর কি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমারও অনেক কৃতজ্ঞতা। আজকে অনেক না বলা কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। বালখিল্যতা হয়তো হয়ে গেছে। অনেক সময় কথা বলার সুযোগ পাই না, তো সারাদিন বলে ফেলেছি। তবে আমার এই সময়টা অনেক সুন্দর, ভালো কাটলো, সেজন্যে আমার অনেক কৃতজ্ঞতা।